আগামীর রাজনীতি হবে ঐক্যের, বললেন প্রধান উপদেষ্টা। ডিসেম্বরেই নির্বাচনে অনড় বিএনপি। জুলাই সনদের আগে রোডম্যাপ না দেওয়ার দাবি এনসিপি। প্রস্তাবিত বাজেটে রাজস্ব লক্ষ্য 5,64,000 কোটি। বিনিয়োগের অনুকূল পরিবেশ হবে না, বলছেন ব্যবসায়ীরা। কাঠামোগত দুর্বলতা দেখছে সিপিডি। সুরমা কুশিয়ারার 4 পয়েন্টে পানি বিপদসীমার উপরে, বন্যার শঙ্কা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় 19 গ্রাম প্লাবিত। এবং কোরবানি ঈদ ঘিরে রাজশাহীতে জমে উঠেছে পশুর হাট। কামারপাড়ায়ও বেড়েছে ব্যস্ততা। চট্টগ্রামে মশলার চাহিদা বাড়লেও দাম নিয়ন্ত্রণে। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। বিভক্তি নয়, আগামী দিনের রাজনীতি হবে ঐক্যের, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপের সূচনা বক্তব্যে তিনি বলেন, জুলাই সনদের মাধ্যমে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা হবে। এদিকে বৈঠক শেষে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার কোনো কারণ নেই, আর ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের দাবি জামায়াতের। যদিও এনসিপির প্রধান ফোকাস জুলাই সনদ চূড়ান্তের দিকে। এসইউ সেলিমের প্রতিবেদন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সংলাপের সূচনা বক্তব্যে দূরত্ব গুছিয়ে দেশের স্বার্থে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রস্তুতের প্রত্যয় জানান প্রধান উপদেষ্টা। যেটুকু তফাৎ ছিল, দূরত্ব ছিল, সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐকমত্যের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারে, দেখতে সুন্দর লাগবে। জাতীয় একটা সনদ হলো, অনেকগুলো বিষয়ে আমরা একমত হতে পেরেছি। জাতি হিসেবে আমরা গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারে যে আমরা তো এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি। আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য। পরে বিএনপির প্রতিনিধি দলের প্রধান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, 1 মাসের মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। আমরা মনে করি ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা জাতীয় সংসদের খুবই সম্ভব, এবং এর আগেই জরুরি ভিত্তিতে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী, সেই সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐকমত্যের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি। এ সময় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান। আমরা এই ব্যাপারে খুব রিজিড হতে চাই না, আমরা ফ্লেক্সিবল, এবং আপনাকে কোনো ডেট আমরা নির্দেশও দিতে চাই না, ডিক্টেটও করতে চাই না। আপনি আমাদের সেন্টিমেন্ট অবশ্যই আজকে প্রকাশ পেয়েছে, আপনি বুঝেছেন। এর মাঝে ডিসেম্বর টু এপ্রিল একটা সুইটেবল টাইমে আপনি একটা ডেট দিলেই জনমনে যে এখন কিছুটা সংখ্যা এবং অস্বস্তি আছে, আমরা বিশ্বাস করি এটা কেটে যাবে। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই সনদ চূড়ান্ত ঘোষণা ছাড়া নির্বাচনী রোডম্যাপ না দেওয়ার দাবি জানান। জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তাই আমরা আহ্বান জানিয়েছি যে 16 বছর আমরা অপেক্ষা করেছি, 10 মাস অপেক্ষা করেছি, আমরা আরো 2 মাস অপেক্ষা করতে চাই। বৈঠকে ফ্যাসিবাদের বিচার ও মৌলিক সংস্কারের বিষয়ে একমত প্রকাশ করেছেন ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলো। যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, আনন্দ সহকারে পার্টিসিপেট করেছেন। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট উত্থাপন করেছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। এতে জিডিপি লক্ষ্য 5.5 এবং রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। তবে ব্যবসায়ীরা বলছেন, প্রস্তাবিত বাজেটে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে আশাব্যঞ্জক কিছুই নেই, আর কাঠামোগত দুর্বলতার কথা বলছে গবেষণা সংস্থা সিপিডি। নতুন বাজেট নিয়ে হতাশ রাজনৈতিক দলগুলো। চিন্তার বিষয় হচ্ছে যে 3টি খাত, শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি, এই 3টাতে
বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে টাকার অঙ্কে বরাদ্দ কমানো হয়েছে, সেটা আমাদের কাছে একটু উদ্বেগজনক মনে হয়, কারণ আমরা শিক্ষা স্বাস্থ্যতে বরাদ্দের কথা বাড়ানোর কথা সবসময় বলে এসেছি এবং কৃষি খাতে বিশেষ করে খাদ্য নিরাপত্তার দিক থেকে এখানে বরাদ্দ অনেক গুরুত্বপূর্ণ। টেক্সটাইল এবং গার্মেন্টস ফিল্ডে কিন্তু আমরা বারবার শুনে আসতেছি যে আমাদের কিন্তু ওনারা গ্যাস পাচ্ছেন না, পাওয়ার পাচ্ছেন না। সো উল্টা কিন্তু এখানে কিন্তু ওদের কিছু কিছু কর এবং ট্যাক্স কিন্তু আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের মেঘালয় ও আসামের পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা উজানি ঢল ও টানা বৃষ্টির কারণে সিলেটের প্রধান দুটি নদী সুরমা ও কুশিয়ারার পানি হঠাৎ বেড়ে গেছে। নদী দুটির 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চলগুলোতে নতুন করে বন্যার শঙ্কা তৈরি হয়েছে। সিলেট পানি উন্নয়ন বোর্ড জানায়, সুরমা নদীর কানাইঘাট পয়েন্ট এবং কুশিয়ারা নদীর অমলশিদ, শেওলা ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার 4 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিপার চৌধুরী। শিপার, সুরমা কুশিয়ারা নদীতে পানি বাড়ার সর্বশেষ কি কি তথ্য আছে আপনার কাছে? নিম্নচাপের প্রভাব, পাহাড়ি ঢল ও বিগত কয়েকদিনের একটানা বৃষ্টিপাতের কারণে কিন্তু সিলেটের নদ নদীগুলো পানি বাড়ার সাথে সাথে সিলেটের সীমান্তবর্তী এলাকাগুলোর নিম্নাঞ্চল এবং মহানগরীর বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। তবে গতকাল থেকে বৃষ্টিপাত কম হওয়ার কারণে সিলেট নগরী থেকে পানি নামতে শুরু করেছে। এতে নগরবাসীর যদিও স্বস্তি বোধ করছে, কিন্তু তার পাশাপাশি সীমান্তবর্তী এলাকা যেমন কানাইঘাট, জকিগঞ্জ, জৈন্তা, গোয়েনঘাট সহ এই এলাকাগুলোর মানুষ কিন্তু উদ্বেগ এবং উৎকণ্ঠায় কাটছে। যেহেতু পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে সুরমা এবং কুশিয়ারার 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। এর মধ্যে সুরমার কানাইঘাট সীমান্ত এবং কুশিয়ারার আমলশিদ সীমান্ত, এই দুটি সীমান্ত দিয়ে কিন্তু পাহাড়ি ঢলের পানি কিন্তু বাংলাদেশমুখী যাত্রা শুরু করে, যে কারণে কিন্তু ওই এলাকার মানুষগুলো কিন্তু এখন কিন্তু চরম ভোগান্তিতে আছে। আমি যদি জকিগঞ্জের কথা বলি, জকিগঞ্জের বেশ কয়েকটি বাঁধ ভেঙে কিন্তু মানুষজন কিন্তু বাড়ি ঘর ছেড়ে কিন্তু নিরাপদ আশ্রয়ের খুঁজে যাচ্ছে। পাশাপাশি কিন্তু তাদের গবাদি পশু, গরু, ছাগল এবং এ ধরনের পশুগুলা কিন্তু তারা নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে পারছে না এবং এদের খাদ্য সংকটে ভুগতেছে। এ বিষয়ে মানুষের কিন্তু প্রচুর ক্ষোভ। তারা কিন্তু পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়বদ্ধ করছে যে তারা কিন্তু গেল 22-এর বন্যার পর থেকে কিন্তু তারা বারবার কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে যে এই বাঁধগুলো সংস্কার বা বাঁধগুলো দেওয়ার জন্য, কিন্তু কেউ তাদের কর্ণপাত করেন, যে কারণে তারা এই মুহূর্তে এই দুর্গতি পজিশনে পড়ছে তাদের মন্তব্য মোতাবেক। পাশাপাশি আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছে যে তিনি কিন্তু বলেছেন যে সকল ইউনো মহোদয়কে বলা হয়েছে প্রস্তুত থাকার জন্য। তিনিও কিন্তু বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। শুকনো খাবার পাশাপাশি কিন্তু আশ্রয় কেন্দ্র খুলে রাখা হয়েছে এবং সকল ধরনের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস সহ সব প্রশাসনকে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। তারা যেন তাদের আইন শৃঙ্খলার কোনো অবনতি না হয়, মানুষদেরকে কিন্তু যাতে তারা সহযোগিতা দিয়ে যেতে পারে। এদিকে আমরা সিটি কর্পোরেশনের কথা বলে যেমনটি জানতে পেরেছে, যদিও তাদের এলাকায় কিন্তু বৃষ্টির পানি এসেছে, নদীর কোনো পানি নেই, সেজন্য তারা তেমন উৎকণ্ঠায় নেয়, কিন্তু তারা কন্ট্রোল রুম প্রস্তুত করে রেখেছে যাতে কিন্তু মানুষের যে মুহূর্তে যেখানে যে পর্যন্ত তারা সেই সহযোগিতা দিতে বাধ্য থাকবে। আবহাওয়া অফিস আমাদেরকে যেমনটি জানিয়েছে যে ছোট খাটো বন্যার আশঙ্কা করা হয়েছে, কিন্তু যদি এমনটি হয় তাহলে কিন্তু সিলেটবাসী কিন্তু চরম ভোগান্তিতে পড়বে। যেহেতু সামনে ঈদ উপলক্ষে আরো বেশি মানুষ কঠিন পরিস্থিতিতে পড়বে। তো আসলে সিলেটবাসী কিন্তু ভালো নয়, কেননা গেল ঈদেও সিলেটবাসী বন্যায় কবলিত ছিল, এবারও কিন্তু 2-3 দিন ঈদ রয়েছে। এই অবস্থায় যদি পানি আরো বেশি বাড়তে থাকে তাহলে সিলেটবাসী। এবার চলে যাব মোশাররফের কাছে। মোশাররফ আছেন আখাউড়াতে। হ্যাঁ মোশাররফ, আখাউড়ার বন্যা পরিস্থিতির কি কি তথ্য আছে আপনার কাছে এই মুহূর্তে? জি আরিফ, আপনাকে ধন্যবাদ।
গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা বর্ষণের ফলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার অঞ্চল থেকে অবিরাম ঢলের পানি ধেয়ে আসার কারণে কিন্তু আমাদের যে সীমান্তবর্তী নিম্নাঞ্চল আছে সেখানের বেশ কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে আছি আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্নেল বাজার হাওড়া নদীর একেবারে পারে। তো দর্শক, গত শনিবারও কিন্তু এখানে পানি একেবারে পাড়ের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। গত 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু পানি অনেকটাই বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে হাওড়া নদীর পানি কিন্তু একেবারে বিপদসীমা থেকে প্রায় 4 থেকে 5 হাত নিচে কিন্তু প্রবাহিত হচ্ছে। যে পানি গতকাল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। আপনাদেরকে জানিয়ে রাখি যে উপজেলার তিনটি ইউনিয়নে বিশেষ করে উপজেলার দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর, আব্দুল্লাহপুর, রহিমপুর, বঙ্গের চর, বীরচন্দ্রপুর, সাহেবনগর এবং মুগরা ইউনিয়নের আউরার চর, সেনারবাদী, দাতুর পহেলা, বাউতলা, উমেদপুর, আদমপুর, রাজেন্দ্রপুর, ছয়গড়িয়া, জয়নগর, খোলাপাড়া এবং মনিয়ন্দ ইউনিয়ন ইতনা আইরল সহ বেশ কয়েকটি প্রায় 19টি গ্রামে কিন্তু বন্যার হানা দেখা দিয়েছিল। বিশেষ করে আমাদের যে সীমান্তবর্তী বা চেকপোস্টের আশেপাশের যে রাস্তাঘাট ছিল সেখানে কিন্তু অনেকগুলো রাস্তার মধ্যে কিন্তু পানি প্রবাহিত হয়েছিল। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে টোটাল আখাউড়া উপজেলায় প্রশাসন আমাদেরকে কিন্তু জানিয়েছেন যে তালিকাভুক্ত 450টি পরিবারের মাঝে তাদেরকে কিন্তু খাদ্য এবং অর্থ সহায়তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং যদি আমরা যতটুকু জানতে পারছি, যদি কয়েকদিন ভারী বৃষ্টিপাত না হয় তাহলে কিন্তু বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হবে বলে আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে। আখাউড়া থেকে এই ছিল বন্যার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট থেকে শিপার এবং মোশাররফ জানাচ্ছিলেন আখাউড়া থেকে বন্যা পরিস্থিতির খবর। মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীর বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হলেও স্থায়ীভাবে মেরামতের কাজ শুরু হয়নি। ফলে আসছে বর্ষা ঘিরে আতঙ্কে নদীর পাড়ে মানুষ। তবে ভাঙন ঠেকাতে বাঁধ নির্মাণের প্রকল্প প্রক্রিয়াধীন আছে জানান নির্বাহী প্রকৌশলী। বিকাশ দাসের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আসা ধলাই নদী ঘেঁষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রায় 1 লাখ মানুষের বসবাস। এই নদী এখানকার মানুষদের জন্য দুঃখ বলেও পরিচিত। প্রায় 1 কিলোমিটার নদী ভাঙনে চরম দুর্ভোগে স্থানীয়রা। স্কুলগামী শিক্ষার্থী সহ অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে না। পড়ে গিয়ে আহত হচ্ছেন মানুষজন। নানান কারণে রাস্তাটি ভাঙলেও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন না কর্তৃপক্ষ, অভিযোগ এলাকাবাসীর। প্রতি বছর বর্ষাকাল আসলে ওরা হয়ে যায়, ভাঙ্গা যায়। আমরা এটা কেউ কোনো উদ্যোগ নেয় না। একটা রুগী লিয়া যাওয়ার কোনো ক্ষমতা নাই, মানে যাইতে যাইতে বাড়ি করে শেষ। আমরা বাচ্চা কাচ্চা বাজারাত করিয়া অতি সহজে চাউলের বস্তা দিয়ে কিনতে পারি না, অনেক কষ্ট হয়। কাজ তো ঠিক মতো হয় না, আবার করে দিয়েছে বস্তা দিছে বড়িয়া বস্তায় তো মনে করো ফায়দা নাই। আবার বস্তা দেওয়ার পরে 15 দিনের ভিতরে আবার দোষে গেছে। পড়ে যাইব দেখে বাচ্চাটারে কুড়ো লইছি, খান্দ লইছি। এনে বলক ফালাই না, খান বলক ফালাইলে তো রাস্তাটা ঠিক হয়ে যায় না। এই রাস্তাটার লাগে আমরা গ্রামের মানুষের চলতে ফিরতে খুশি। 10 বছর ধরে নদীটি এভাবে ভাঙলেও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি বলে জানান এই জনপ্রতিনিধি। প্রতি বছরে এই বস্তা দেওয়া, এটা বাঁধ দেওয়া হয়, কিন্তু এটা সমাধান হয় না। এই বস্তার বাঁধে প্রতি বছর এটা জলে নিয়ে 5টা গ্রাম প্রভাবিত হয়। মানুষের বন্যায় আমরা এটা দৌড়াদৌড়ি করতে লাগে। নদী ভাঙন ঠেকাতে বাঁধ মেরামতের জন্য 18 লাখ টাকার টেন্ডার ইতোমধ্যেই পাশ হয়েছে বলে জানান এই নির্বাহী প্রকৌশলী। দ্রুতই ঠিকাদার নিয়োগ সহ অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে। বাঁধটা মেরামতের জন্য অলরেডি আমরা একটা 18 লাখ টাকার টেন্ডার অলরেডি আমরা টেন্ডার করছি। আমরা ঠিকাদার নিয়োগ করব এবং ওখানে যারা জমির মালিক স্থানীয় তাদের সঙ্গে আমরা যোগাযোগ করতেছি জায়গা দেওয়ার বিষয়ে, কারণ জায়গা না পাইলে তো আমরা বাঁধ বানাতে পারবো না। এটা আমার চেষ্টা অব্যাহত রয়েছে। নদী ভাঙন থেকে রক্ষা পেতে দ্রুত বাঁধ মেরামত না হলে অল্প বৃষ্টিতেই বড় ধরনের বন্যার আশঙ্কা রয়েছে। বুশরাত জাহান, মোহনা সংবাদ। ঈদ সামনে রেখে জমে উঠেছে উত্তরাঞ্চলের বৃহৎ পশুর হাট সিটি বাইপাস হাট। রাজশাহী সহ আশপাশের জেলাগুলো থেকে প্রতিদিনই আসছে কোরবানির পশু। তবে হাটে ক্রেতার আনাগোনা কম বলে দাবি ব্যবসায়ীদের। এদিকে হাটে পশুর স্বাস্থ্য ও সার্বিক নিরাপত্তায় কাজ করছে হাট সংশ্লিষ্টরা। সানিউল আলম রাজুর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
ঈদ সামনে রেখে জমে উঠেছে রাজশাহী সহ আশেপাশের জেলাগুলোর পশুর হাট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিনই আসছে কোরবানির পশু। হাটে ছোট বড় মাঝারি সব ধরনের কোরবানির পশু উঠেছে। ভারতের গরু না আসায় খামারিরা লাভের আশা করছেন, তবে ব্যবসায়ীদের আনাগোনা কম হওয়ায় লোকসানে পড়ার শঙ্কা বিক্রেতাদের। এবার কোরবানিতে দাম কম ভাই, বেচা কেনাও কম, পাটিও কম। এবারকার বেচা কেনা খুবই খারাপ, এরকম বেচা কেনা কোনবারই হয়নি, এই প্রথম যে এই কোনো খরিদ্দার নাই সিটি হাটে। সকাল থেকে তখন আমাদের 10টা বিক্রি হয়, এখন পর্যন্ত আমরা বিক্রি করতে পারছি না, আমাদের ক্রেতা নাই। এবছর রাজশাহী বিভাগে প্রায় 43,44,000 কোরবানিযোগ্য পশু রয়েছে। রাজশাহী জেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে মোট 4,96,893টি গবাদি পশু, যা জেলার চাহিদার তুলনায় বেশি। এজন্য কোরবানির পশুর দামও কম আছে বলে মনে করছেন ক্রেতারা। দাম অবশ্যই কম, অনেকটাই কম। এই গরুটা নিয়েছে আমি পুরো 2 লক্ষ টাকা দিয়ে। বাজার পরিস্থিতি এর উপরে নির্ভর করে মোটামুটি স্বাভাবিকের ভিতরেই আছে। হাটে পশুর স্বাস্থ্য তত্ত্বাবধানে কাজ করছে মেডিকেল টিম। গরু অনেক সময় হাটে আনার পর গরুগুলো আপনার অসুস্থ হয়ে পড়ে, সেইগুলো আমরা চেক করার পর যদি দেখি যে এটা স্টেরয়েড খাওয়ানো গরু, সেটা আমরা ইন্ডিকেট করে সেটা আমরা বাতিল করে দেব। হাট ইজারাদার বলছেন, হাটে সার্বিক নিরাপত্তায় কাজ করছেন তারা। কোনোভাবে হয়রানির শিকার না হয় এই জন্য আমাদের স্বেচ্ছাসেবক টিম কাজ করে থাকে। তাদের সার্বিক নিরাপত্তা, তাদের সার্বিক সহযোগিতা, তারা যাতে নির্বিঘ্নে গরু কিনতে পারে এবং তারা যাতে নিরাপদে যাইতে পারে। রাজশাহীর সিটি হাটের পাশাপাশি দামকুড়া, কাকন, নৌহাটা, মুন্ডুমালা, চৌবাড়িয়া সহ বিভিন্ন হাট থেকে দেশের নানা প্রান্তের ব্যাপারীরা কোরবানির পশু সংগ্রহ করেন। আফরিন পপি, মোহনা সংবাদ। ঈদুল আজহা মানেই পশু কোরবানি, নানা ঘ্রাণ ও স্বাদের মশলায় রান্নার বাহার। সেই প্রস্তুতিতে জমজমাট চট্টগ্রামের মশলার বাজার। শুধু ঘ্রাণ নয়, কামারের লোহা পেটানোর টুংটাং শব্দেও মুখর বন্দরনগরী। কোরবানির ঈদের আগে তাই অন্যরকম এক প্রস্তুতিতে ব্যস্ত হয়ে উঠেছে বাণিজ্যিক রাজধানী। রিয়াজউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ঈদের আগে সরগরম হয়ে ওঠে চট্টগ্রামে মশলার বাজার। এলাচ, দারুচিনি, লবঙ্গ, জিরাসহ সব ধরনের মশলায় যেন লুকিয়ে থাকে উৎসবের গল্প। এইবার মুখে হাসি অনেকের, কারণ দাম আছে নিয়ন্ত্রণে। সবগুলো আগে যেরকম দাম ছিল অন্যান্যবার সবগুলো স্বাভাবিক আগের মতোই আছে, আগের থেকে বাড়ে নাই। প্লাস 5,000 টাকা, 4,900, দারচিনি আপনার ওই যে 540-50 এভাবে আর কি। লং আছে 1400। আমার কাছে এখনো পর্যন্ত স্টেবল মনে হচ্ছে, কোনো মানে বাড়তি কিছু দেখি নাই। কোরবানি উপলক্ষে যে বাড়ার কথা ওইটা বাড়ে নাই, সিন্ডিকেট আমার মনে ভেঙে গেছে। আর শহরের অন্য প্রান্তে ঘাম ঝরাচ্ছে কামাররা। ছুরি, চাপাতি, দা, বটি বানাতে একটানা কাজ করছেন তারা। ঈদের আগের ব্যস্ততায় দিনরাত একাকার তাদের কাছে। যা আছে জবাছুরি আছে, বটি আছে, তারপর আপনার ধামা আছে, সবগুলো আছে। অন্যান্য বছর যা হয় তার চেয়ে একটু কম আছে আর কি, বৃষ্টি বাদলের দিন তো এই হিসাব করে আর কি। কামাররা জানেন ঈদের সময় ছুরিতে ধার না থাকলে ফিকে হয়ে যায় উৎসব। তাই পশু কোরবানির এক একটি সরঞ্জাম তাদের কাছে যেন এক একটি শিল্প। ছুরি কিনতে আনছি, ছুরির দাম মাত্র 200 টাকা। গত বছর এই দামে নিচ্ছি, এই বছর এই দামে নিতেছি। চট্টগ্রামের বাতাসে ঈদের আগে বেজে ওঠে এক অদ্ভুত সিম্ফনি। একদিকে মশলার ঘ্রাণ, অন্যদিকে লোহা পেটানোর শব্দ। এই শহরে ঈদ আসে শুধু ধর্মের ডাকে না, ঘামের প্রতিশ্রুতির আর শ্রমের গানে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। চিকিৎসা দিচ্ছে গাড়ি চালক আর ব্যবস্থাপত্র দিচ্ছেন চিকিৎসক। এভাবেই চলছে গাজীপুরের কালিয়াকৈরের ভেটেরিনারি হাসপাতালের চিকিৎসা সেবা। এছাড়াও হাসপাতালে ওষুধ সরবরাহ থাকার পরও বাইরে থেকে কিনতে বাধ্য করা হয় বলে অভিযোগ সেবা প্রার্থীদের। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। গাজীপুরের কালিয়াকৈরের প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের চিকিৎসা সেবা চলছে গাড়ি চালক দিয়ে, আর চিকিৎসক দিচ্ছেন শুধু ব্যবস্থাপত্র। অভিযোগ রয়েছে এর মাধ্যমে গাড়ি চালক হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা।
দীর্ঘদিনের নানা অনিয়মের কারণে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসা নিতে হলে পশু মালিকদের 400 থেকে 1000 টাকা দিতে হয়, আর সরকারি 50 টাকার ভ্যাকসিন দিতে 200 থেকে 300 টাকা আদায় করা হয়। এমনকি অসুস্থ পশু বুঝে সেবা প্রার্থীদের সাথে করা হয় টাকার চুক্তি। এদিকে সরকারি ওষুধ সরবরাহ থাকার পরেও বাইরে থেকে ওষুধ কিনতে হয় বলে অভিযোগ সেবা প্রার্থীদের। বিড়ালকে চোখের ডাক্তার দেখানোর জন্য পরে ডাক্তার ওষুধ লিখে দিয়েছে, পরে আমরা বাহির থেকে ওষুধ কিনে নিয়ে তারপরে চিকিৎসা নিয়েছি। ছোট ছোট গুটি উঠছিল, লাম্পিং বলে এটা, এই জন্য 2টা ইঞ্জেকশন দিছে আর বাকি ওষুধ বাইরে থেকে কিন্তু ওষুধ কিনে খাওয়াতে বলছে, বুঝছেন। সরকারি হাসপাতালে আসার তো কোনো ওইরকম আমরা কোনো উপকার পাইলাম না। এটা মানে একটা হয়রানি। আমরা তো বাড়িতে ডাক্তার ফোন করে নিলেও তো এতটুকু পাইতাম, সরকারি হাসপাতালে আসার তো কোনো মানে দেখতেছি না। চিকিৎসা দেওয়া সহ টাকা নেওয়ার প্রমাণ পেলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বললেন এ কর্মকর্তা। যদি চিকিৎসা দেয় আমরা বিধিমতো ব্যবস্থা নেব এবং সেই প্রমাণ বা তথ্য যদি আমরা পাই আমরা প্রথমে তাকে শোকজ করে দেব। সে যদি সাবধান হয়ে যায় তাহলে ওকে, আর না হলে আমরা গাড়ি চালকের চিকিৎসা দেওয়ার কোনো অধিকার নাই। গাড়ি চালক দিয়ে চিকিৎসা সেবার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসআই যে ডক্টর উনি ছাড়া আর কারোর এখানে সার্জারি করা বা চিকিৎসা করা যেটা বলেন কোনো সুযোগ নেই। তো একজন ড্রাইভার কিভাবে এখানে মানে সার্ভিস দেয় বা এই কাজের সাথে যুক্ত, এটা আসলে বৈজ্ঞানিকভাবে কোনো ব্যাখ্যা নাই। তো আমি লাইভ অফিসের সাথে কথা বলি, যদি এরকম কিছু হয় তাহলে তার ব্যক্তিগত দায় হিসেবে এটা গ্রহণ করতে হবে। সঠিক চিকিৎসকের দ্বারা সেবা পাবেন এমনটি প্রত্যাশা সেবা প্রার্থীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। দিনাজপুরে ঘোড়াঘাটে কৃষি অফিসের আয়োজনে কৃষক ও কৃষানীদের নিয়ে 2024-25 অর্থ বছরের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েশন ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস বিষয়ক একদিনের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। সাতক্ষীরার তালায় কাবিং করব জীবন গর্ব স্লোগানে একদিনের ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পোল্ট্রি হ্যাসারিজের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক আব্দুল মতিন। নাটোরের বিএনপির রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষ থেকে 50 জন পঙ্গু ও অসহায় জেলা পরিবহন শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বগুড়ার সোনাতলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং থানার ওসি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এ সময় উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের ভূঁইয়াপুরে দুর্গম চরাঞ্চলে দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক শরীফা হক। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2025-এর উপজেলা পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের চরভাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ রানা টিপুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবিতে মানববন্ধন করেছে সেবাবঞ্চিত নাগরিকরা। ভোলার দৌলত খানের রেমিটেন্স যোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার দাউদকান্দিতে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজকে স্নাতক অধিভুক্ত ও ট্যালেন্ট শো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এটা করবে কারা? ময়মনসিংহে দক্ষিণ জেলা কৃষক দল নেতা শফিক আহমেদ দীপুর উদ্যোগে নগরীর ফসিলের মোড় এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে দোয়া মাহফিল, আলোকচিত্র প্রদর্শনী, বৃক্ষরোপণ কর্মসূচি এবং কৃষি ও কৃষকদের নিয়ে তারেক রহমানের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। নাইজেরিয়ার মেকোয়া শহরে ভয়াবহ বন্যায় প্রাণহানি ছাড়িয়েছে 2 শতাধিক। মৃতের সংখ্যা 700 ছড়াতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এদিকে ভারতের বিভিন্ন রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে 4 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
অন্যদিকে কিয়েভ এবং মস্কো আরেক দফায় বন্দি বিনিময়ে সম্মত বলে জানিয়েছেন জেলেনস্কি। খেলার খবর। শ্রীলঙ্কায় নারী ইমার্জিং এশিয়া কাপ শুরুর 4 দিন আগে স্থগিত হয়ে গেল টুর্নামেন্টটি। দেশটিতে প্রতিকূল আবহাওয়া ও চিকুনগুনিয়া রোগের বিস্তারে স্বাস্থ্যগত উদ্বেগের কারণেই এমন সিদ্ধান্ত। সোমবার এক বিবৃতিতে জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি। আয়োজক বোর্ড শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভার চিঠির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। টুর্নামেন্ট শুরুর নতুন তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছে এসিসি। আগামী শুক্রবার শুরু হওয়ার কথা ছিল নারী ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় আসর। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শুরুতেই আছে প্রথম আলো। বাজেটে স্মল কিন্তু বিউটিফুল নয়, বৈষম্যহীন ও টেকসই উন্নয়নের উদ্যোগ চোখে পড়ল না। দৈনিক ইত্তেফাক, অর্থনৈতিক সংকটের স্বীকৃতি ধীরে উত্তরণের আশা। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইল বিএনপি, জামায়াত এপ্রিলের মধ্যে। ইসির সংস্কার দাবি এনসিপির। সমকাল, চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন হাজারো রোগী। প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল, 6 জনের যাবজ্জীবন। সংস্কারের বৈঠকেও নির্বাচনের সময় নিয়ে আলোচনা। এখন হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে নতুন বাংলাদেশে পুরনো বাজেট, 3 শূন্যের বাজেট, কে দেবে আশা, কে দেবে ভরসা। যুগান্তর, করজালে নিরুত্তাপ বাজেট, ঐকমত্যে জুলাই সনদ ঘোষণার অঙ্গীকার। বণিক বার্তা, 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা, বেহাল অর্থনৈতিক পরিস্থিতিতে ঋণের বোঝা আরও বাড়বে। দ্য ডেইলি স্টার, স্মলার ইন সাইজ, লার্জার ইন ইন্টেন্ট, নো ইমিডিয়েট ট্যাক্স রিলিফ ডিসপাইট ইনফ্লেশন ওয়াজ। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। আর এরই সাথে শেষ করব মোহনার সংবাদ। যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। আগামীর রাজনীতি হবে ঐক্যের, বললেন প্রধান উপদেষ্টা। ডিসেম্বরেই নির্বাচনে অনড় বিএনপি, জুলাই সনদের আগে রোডম্যাপ না দেওয়ার দাবি এনসিপির। প্রস্তাবিত বাজেটের রাজস্ব লক্ষ্য 5,64,000 কোটি। বিনিয়োগের অনুকূল পরিবেশ হবে না বলছেন ব্যবসায়ীরা। কাঠামোগত দুর্বলতা দেখছে সিপিডি। সুরমা কুশিয়ারার 4 পয়েন্টে পানি বিপদসীমার উপরে, বন্যার শঙ্কা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় 19 গ্রাম প্লাবিত। এবং কোরবানি ঈদ ঘিরে রাজশাহীতে জমে উঠেছে পশুর হাট। কামারপাড়ায়ও বেড়েছে ব্যস্ততা। চট্টগ্রামে মশলার চাহিদা বাড়লেও দাম নিয়ন্ত্রণে। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।